ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। কোনো পদার্থের একটি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো কি জিনিসটা আমরা জানি যে কোনো রাবার বা আমরা জেনারেলি রাবারকে যদি কোনো টানি বা আমি যদি চাপ দিই কি হয়, সে আবার আগের অবস্থায় আসার চেষ্টা করে, ঠিক আছে। তো এটাকে আমরা ইলাস্টিসিটি বলে যদি ধরে থাকি, তাহলে হিসাব মতো লোহাকেও যদি আমি ওইভাবে টানি বা চাপ দিই তাহলে কি হবে, সেরকম হওয়ার কথা, কিন্তু দেখি তার এফেক্টটা খুব কম হয়। সেই সেন্সে সবার ধারণা হয় আমি যদি একটা লোহা আর একটা যদি রাবারকে একসঙ্গে বলি যে কোনটার ইলাস্টিসিটি বেশি বা কোনটা স্থিতিস্থাপকতা বেশি, বেশিরভাগই যিনি উত্তর দেবে যে না লোহার কম হবে এবং রাবারের স্থিতিস্থাপকতা বেশি হবে, তাই তো? কারণ কি রাবারটা টানলে নাকি অনেক বেড়ে যায়, ভুল ধারণা। স্থিতিস্থাপকতা হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্ম হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটার আকারে বিকৃত হবে, ঠিক আছে, আকারে বিকৃত হবে এবং অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, রিয়াকশন উদ্ভব হবে। এবার বলটা উঠিয়ে নেওয়ার পর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হলো তার ধরুন আবার পুনরায় সে প্রথম বা প্রারম্ভিক অবস্থায় ফিরে আসবে। এই যে ঘটনা, এই ঘটনা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো কাজেই আমরা যদি লোহার উপর যে বল প্রয়োগ করি, যে লোহাকে বিকৃত করতে চাই, বা রাবারকে যদি বল প্রয়োগ করি রাবারকে বিকৃত করতে চাই, নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাবার থেকে লোহার উপর নিশ্চয়ই বল বেশি প্রয়োগ করতে হবে। এবং আমরা দেখতে পাই যে লোহাকে বিকৃত করতে বল যেহেতু বেশি প্রয়োগ করতে হবে, সেই কারণে আমি বলবো যে ভিতরে নিশ্চয়ই তার যে অবস্থা পরিবর্তন হতে বাধা দেওয়ার জন্য প্রতিক্রিয়া বল যে সৃষ্টি হচ্ছে, সেই প্রতিক্রিয়া বলের মানটা নিশ্চয়ই রাবারের থেকে লোহার বেশি। কাজেই স্থিতিস্থাপকতা তোমার রাবারের থেকে লোহার অনেক বেশি, ঠিক আছে। এই সেন্সে কিন্তু আমাদের আগে যে ধারণা ছিল ভুল, রাবারের কিন্তু স্থিতিস্থাপকতা কম, লোহার স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। তো কাজেই এই স্থিতিস্থাপকতা সংক্রান্ত যে প্রথমে যে লটা আছে সেটা হচ্ছে হুকস ল বা হুকের সূত্র। সেই হুকের সূত্র হচ্ছে দুটো কোয়ান্টিটির যে রেশিও, স্ট্রেস আর স্ট্রেন বা পীড়ন আর বিকৃতি, হোয়াট ইজ স্ট্রেস এবং হোয়াট ইজ স্ট্রেন, এটা আগে জানতে হবে। আমি যে বস্তুটাকে বিকৃত করার জন্য বাইরে থেকে অভ্যন্তরীণ বল দিলাম এবং বল দিলাম, তার ধরুন যে অভ্যন্তরীণ বলের উদ্ভব হলো, প্রতি একক ক্ষেত্রে বলে যে অভ্যন্তরীণ বলের উদ্ভব হলো, সেটাই হচ্ছে আমাদের পীড়ন বা স্ট্রেস, ঠিক আছে। তাহলে স্ট্রেস বা পীড়ন হচ্ছে এফ বাই এফ, ঠিক আছে, এটা স্ট্রেস। আর স্ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ধর্ম যে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা কোনো একটা ডাইমেনশন চেঞ্জ হয়েছে, আইদার লেন্থ, নট, ভলিউম অর শেপ, কিছু একটা চেঞ্জ হয়েছে। এই যে ডাইমেনশন চেঞ্জ হলো, এই ডাইমেনশনটা যে চেঞ্জ হলো, যতটা চেঞ্জ হলো বাই তার ইনিশিয়াল ডাইমেনশন, ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্রেন। তার মানে চেঞ্জ ইন ডাইমেনশন বাই ইনিশিয়াল ডাইমেনশন, ঠিক আছে। তাহলে এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে এবার সায়েন্টিস্ট হুক কি করেছিলেন, এই যে দুটো রেশিও দেখিয়েছিলেন যে স্ট্রেস আর স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, উইদিন ইলাস্টিক লিমিট। এটা বড় কথা, উইদিন ইলাস্টিক লিমিট। হোয়াট ইজ ইলাস্টিক লিমিট? ইলাস্টিক লিমিট হচ্ছে যে লিমিটের মধ্যে যে কোনো প্রপার্টি, যে কোনো মেটেরিয়াল তার ইলাস্টিক প্রপার্টিটাকে দেখাবে, ঠিক আছে। দেখা যায় যে আমি কোনো স্প্রিং নিয়েছি, স্প্রিংকে যদি আমি টানি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত যদি টানি, দেখা যায় স্প্রিং আগের জায়গায় ফিরে যাচ্ছে। কিন্তু তার থেকে বেশি যদি টানি বা বেশি ভর ঝোলাই, তাহলে দেখা যাবে কি সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। দিস ইজ বিয়ন্ড ইয়োর ইলাস্টিক লিমিট। কাজে একটা ইলাস্টিক লিমিটের মধ্যে দেখা যায় যে কোনো ম্যাটেরিয়ালের স্ট্রেস আর স্ট্রেন এই দুটো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এবার কি ম্যাটেরিয়াল নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে কি মডুলাস হবে। এবার কি ম্যাটেরিয়াল, প্রথমে যদি আমি সলিড ম্যাটেরিয়াল নিই, তাহলে সলিড ম্যাটেরিয়াল ক্ষেত্রে দেখা যায় যে লংগিটিউডিনাল স্ট্রেস হয় বা লংগিটিউডিনাল স্ট্রেন এটা পাওয়া যায়, যেটাকে আমরা বলি ইয়াং মডুলাস। তার মানে এক্ষেত্রে আমি যদি ফর সলিড longitudinal stress by longitudinal strain, এই দুইয়ের অনুপাত ধ্রুবক হয় এবং এই ধ্রুবকটাকে বলা হয় ইয়াংস মডুলাস, ঠিক আছে। তাহলে ইয়াংস মডুলাস কি, এই দুইয়ের রেশিও। এটা কিন্তু সলিডের ক্ষেত্রেই পসিবল, আদারওয়াইজ কোনো ফ্লুইডের ক্ষেত্রে পসিবল নয়। কেন নয়? কারণ আমরা জানি
শুধুমাত্র দৈর্ঘ্য কিন্তু কার আছে, সলিডের ক্ষেত্রেই আছে, ফ্লুইডের ক্ষেত্রে নেই। ঠিক আছে, তাহলে ফ্লুইডের ক্ষেত্রে কি হবে, তাহলে ফর ফ্লুইড নতুন একটা মডিউলাস আসবে, সেই মডিউলাসকে বলছি আমরা বাল্ক মডিউলাস। হোয়াট ইজ বাল্ক মডিউলাস? তাহলে ফর ফ্লুইডস কি হবে, যে ভলিউম স্ট্রেন, এর যেহেতু ফ্লুইডে শুধু ভলিউম আছে, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টকে বলা হয় বাল্ক মডিউলাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাল্ক মডিউলাস। এইবার এটাকে আগেরটা যেমন ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা দুটো মডিউলাস পেলাম, একটা যে ইয়াং মডিউলাস ওয়াই, আর একটা যে বাল্ক মডিউলাস কে। ঠিক আছে, এছাড়াও আর একটা মডিউলাস আছে যেটা হচ্ছে ইলাস্টিক মডিউলাস আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি দেখি যে কোনো বস্তুকে যদি আয়তনে পরিবর্তন না হয়ে যদি শেপের পরিবর্তন হয়, যেমন এই যে দেখতে পাচ্ছ এই একটা বই রয়েছে, ঠিক আছে, আমি বইটাকে যদি উপর থেকে চাপ দিই বা টানি, কি হবে, হিসাব মতো অল্প হলেও আয়তনের পরিবর্তন হবে, মানে ভলিউমের চেঞ্জ হবে। কিন্তু আমি যদি নিচের যে সারফেসটাকে ফিক্স রেখে যদি আমি ট্যানজেন্সিয়াল কোনো ফোর্স দিই, মানে স্পর্শকীয়ভাবে কোনো বল দিই, তাহলে দেখা যাবে কি, দেখা যাবে এর আয়তনটা ফিক্সড আছে, কিন্তু এর কি হচ্ছে, এর শেপটা কিন্তু দেখা, এর তোমার আয়তক্ষেত্র ছিল, এটা পাল্টে গিয়ে তোমার কি হয়ে যাচ্ছে, সামান্তরিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু তোমার আয়তন চেঞ্জ হলো না, কিন্তু কি হলো, চেঞ্জ শেপের চেঞ্জ হলো। তো কাজেই এই ধরনের যে মডুলাসটা হবে সেটাকে বলবো আমরা রিজিডিটি মডুলাস। একে আমরা রিপ্রেজেন্ট করি এন দিয়ে। এটাকে কি বলবো, যে ট্যানজেন্সিয়াল স্ট্রেস, ট্যানজেন্সিয়াল স্ট্রেস বাই ট্যানজেন্সিয়াল স্ট্রেন। এই যে দুইয়ের রেশিও, এই দুইয়ের রেশিওকে বলা হয় তোমার রিজিডিটি মডুলাস, বা এটা ট্যানজেন্সিয়াল স্ট্রেনটা অ্যাকচুয়ালি ইউর নাথিং বাট অ্যাঙ্গেল, মানে কতটা অ্যাঙ্গেল ঘুরলো বলতে কি বোঝাচ্ছে, যে দেখতে পাচ্ছি প্রথমে কত ছিল, প্রথমে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরি, আমি এইভাবে স্ট্রেস দিলাম, তাহলে এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করলো, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলছে শেয়ারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দাঁড়ালো ট্যানজেন্সিয়াল স্ট্রেস বাই থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার স্ট্রেস মানে লিকুইডের ক্ষেত্রে হয়, তাহলে ওটা প্রেসার করতেই পারো, কারণ আমরা জানি ফোর্স পার ইউনিট এরিয়া মানে প্রেসার। ঠিক আছে, তাহলে ইয়াং মডুলাসটা কি দাঁড়িয়ে গেল, y ইকুয়াল টু লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, এফ বাই এ বাই কতটা, কি লংগিটিউডিনাল স্ট্রেন মানে হচ্ছে কতটা লেন্থ চেঞ্জ হলো বাই ইটস অরিজিনাল লেন্থ, মানে আমরা এটাকে ডেল্টা এল দিচ্ছি, ডেল্টা এল বাই অরিজিনাল। ঠিক আছে, আর তারপর কি হলো বাল্ক মডুলাস কে, বাল্ক মডুলাস কে হচ্ছে এফ বাই এ, আমরা জানি ফ্লুইডের ক্ষেত্রে এফ বাই এ ফোর্স পার ইউনিট এরিয়া মানে প্রেসার, তাহলে প্রেসার বাই চেঞ্জ ইন ভলিউম বাই ইটস অরিজিনাল ভলিউম, এটা হচ্ছে বাল্ক মডুলাস কে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিজিডিটি মডুলাস এন, সেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল স্ট্রেস বাই আমার স্ট্রেন থিটা। তারপর ট্যানজেন্সিয়াল স্ট্রেস মানে এটাকে এফ বাই এই রাখছি আপাতত, বাই থিটা। হলো, এই তিনটে আমরা ইলাস্টিক মডুলাস পেলাম। তার সঙ্গে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি দেখি কোনো একটা কোনো বস্তুকে দৈর্ঘ্য বরাবর যদি সংকুচিত করি, তাহলে কি প্রস্থ বা উচ্চতা বরাবর কি হবে, প্রসারিত হবে। আমি যদি মাটির ডেলা নিই, এটা কোনো কিউব শেপের, যদি একটা ডাইমেনশন বরাবর চাপ দিই, প্রেসার দিই, তাহলে দেখা যায় অন্য ডাইমেনশন বরাবর কি, মানে আমার ডাইমেনশনটা বেড়ে গেল। তবে লেন্থ ছোট হলে প্রস্থ বা উচ্চতা বড় হবে, বা লেন্থকে যদি আমি টানি বড় করি, তাহলে প্রস্থ বা উচ্চতা কি হবে, ছোট হবে। ঠিক আছে, কাজেই একটা লংজিটিউডাল আর ল্যাটারাল একটা রিলেশন আছে, সেই রিলেশনটাই হচ্ছে পয়সনস রেশিও। তাহলে হোয়াট ইজ পয়সনস রেশিও? পয়সনস রেশিও হচ্ছে আমাদের লংগিটিউডিনাল, সরি, ল্যাটারাল স্ট্রেন বাই ল্যাটারাল স্ট্রেন। স্ট্রেন মানে যে পরিমাণ বিকৃতি হলো সেটা, তার মানে পয়সনস, POISSONS, পয়সনস রেশিও হচ্ছে কিসের রেশিও, ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। এই দুই রেশিও হচ্ছে পয়সনস রেশিও, একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এইটা এখান থেকে কথা হবে, যদি ল্যাটারাল স্ট্রেন হয় ডেল্টা ডি থাকে, ডেল্টা ডি বাই ডি, আর লংগিটিউডাল ধরলাম ডেল্টা এল বাই এল। তাহলে এই দুই রেশিও হচ্ছে পয়সনস রেশিও। তাহলে দিস আর দা ইলাস্টিক কনস্ট্যান্ট ওয়াই কে এন্ড সিগমা।
ঠিক আছে? তাহলে এই যে চারটে ইলাস্টিক কনস্ট্যান্ট পেলাম, এই ইলাস্টিক কনস্ট্যান্টের করসপন্ডিং রিলেশনস রয়েছে, সেই রিলেশন গুলোর ডেরিভেশনও রয়েছে। ডেরিভেশন করে দেখা যায় যে কি হয়, ওয়াই এর সঙ্গে কে সিগমার রিলেশন আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়াই কে আর সিগমার মধ্যে রিলেশন। আর একটা যে রিলেশন আছে সেটা হচ্ছে ওয়াই কে এন এর মধ্যে ওয়াই ইকুয়াল টু হয় 2n ইন্টু 1 প্লাস সিগমা। ঠিক আছে? তাহলে এই দুয়ের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এই চারটে ইলাস্টিক কনস্ট্যান্টের যে ইন্টারকানেক্টেড তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা এই ফর্মুলা থেকে দেখতে পাই। ঠিক আছে?